প্রিয় ছাত্রছাত্রীরা, নিউ হরাইজন একাডেমির অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমরা গত ক্লাসের কন্টিনিউশন বজায় রেখে আজ আলোচনায় প্রবেশ করব। একটু জেনে নিই গত ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করছিলাম কঠিনের তাপীয় প্রসারণ নিয়ে। সেই কঠিনের তাপীয় প্রসারণ আলোচনা প্রসঙ্গেই আমরা অবগত হয়েছিলাম যে কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক নিয়ে। অর্থাৎ কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সম্পর্কে আমরা অবগত হয়েছিলাম। আজ আমরা এই আলফা, বিটা, গামা এদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ সেটা এস্টাবলিশ করব। দেখো, আলফা, বিটা, গামা এদের পারস্পরিক সম্পর্ক প্রতিষ্ঠা করব। তো আলফা বিটা, প্রথমে আমরা আলফা ও বিটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করছি। দেখো, একটা বর্গাকার পাত নিলাম, নির্দিষ্ট একটা ধাতুর একটা বর্গাকার পাত নিলাম। এই বর্গাকার পাতের শীট নিয়েছি, নির্দিষ্ট একটা ধাতুর একটা বর্গাকার পাত নিয়েছি। ধরলাম যে T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই বর্গাকার পাতটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1 এবং এর ক্ষেত্রফল S1। T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই বর্গাকার পাতটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1 এবং ক্ষেত্রফল S1 কেমন? T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ উষ্ণতা বাড়িয়ে যদি T2 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য বেড়ে হলো L2 এবং ক্ষেত্রফল হলো S2। অর্থাৎ আমি ধরেই নিলাম কিন্তু যে T2 ইজ গ্রেটার দ্যান T1। কেমন? তাহলে উষ্ণতা বাড়িয়ে যখন T1 থেকে T2 করলাম, তার বাহুর দৈর্ঘ্য ওই বর্গাকার পাতটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1 থেকে চেঞ্জ হয়ে হলো L2 এবং ক্ষেত্রফল S1 থেকে বেড়ে হলো S2। এখন এই S1 ইকুয়ালস টু কি? তাহলে অতএব S1 ইকুয়ালস টু L1 স্কোয়ার। যেহেতু বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা নিশ্চয়ই জানো তোমরা, বাহু স্কোয়ার। তাহলে S1 ইকুয়ালস টু L1 স্কোয়ার এবং S2 ইকুয়ালস টু কি? L2 স্কোয়ার। এখন এই যে L2, আমরা গত ক্লাসে কিন্তু L2-র এক্সপ্রেশন কি পেয়েছিলাম মনে আছে? L2-র এক্সপ্রেশন কিন্তু এমন পেয়েছিলাম, মনে করে দেখো, L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1, এমন একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, মনে পড়েছে নিশ্চয়ই, যে L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা T2 মাইনাস T1। এই যে এক্সপ্রেশনটা যদি আমরা এখানে বসাই তাহলে কি আসে? L2 ইকুয়ালস টু এই যে T2 মাইনাস T1টাকে আমি T ধরে দিতে পারি, তাই না? L1 ইন্টু 1 প্লাস আলফা T। অর্থাৎ এখানে T ইকুয়ালস টু কী ধরলাম? T ইকুয়ালস টু T2 মাইনাস T1কে যদি আমি T ধরি তাহলে কি আসলো? L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা T। তাহলে L2-র পরিবর্তে যদি এই ভ্যালুটা আমি বসিয়ে দিই, ওই মানটা, তাহলে কি হবে? L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা T, তাহলে L1 স্কোয়ার 1 প্লাস আলফা T তার হোল স্কোয়ার। এবার একটা বিষয় খেয়াল করো যে L1 স্কোয়ার মানে S1, L1 স্কোয়ার ইকুয়ালস টু কি? S1। আর A প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। এরপরে আমরা লিখছি S2 ইকুয়ালস টু S1 ইন্টু 1 প্লাস 2 আলফা T। পাশে একটু একটা কমেন্টস করলাম যে আলফা স্কোয়ার T স্কোয়ার ক্ষুদ্র হওয়ায় উপেক্ষণীয়। একটা বিষয় বলি যে এই যে আলফা স্কোয়ার T স্কোয়ার, এটা যে আমরা বাদ দিতে পারলাম বা বাদ দিলাম কেন? ফিজিক্সের এমন অভিজ্ঞতা তোমাদের প্রচুর হবে যে আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা যখন ছোটোখাটো, খুব ছোট ক্ষুদ্র যে ক্ষুদ্র জিনিসের বিশেষ প্রভাব ক্যালকুলেশনে নেই, যার বিশেষ প্রভাব বাস্তবে নেই, তাকে আমরা উপেক্ষা করি, নগণ্য বলিয়া উপেক্ষা করি।
এমন ম্যাথের সঙ্গে ফিজিক্সের ক্যালকুলেশনে এখানে কিন্তু একটা বড় পার্থক্য। ম্যাথে কিন্তু কখনো এমন করা হয় না যে একটা খুব নগণ্য জিনিস সেখানে 10 তাও ক্যালকুলেশন করতে হয়, কিন্তু আমরা ফিজিক্সে যখন দেখি খুব ক্ষুদ্র নগণ্য জিনিস যার বাস্তবে যার বিশেষ প্রভাব নেই তাকে কিন্তু আমরা উপেক্ষা করতে পারি বা করি। এখন এখানে এই আলফা স্কোয়ার টি স্কোয়ার খুব ক্ষুদ্র কেন? আলফা স্কোয়ার টি স্কোয়ার ক্ষুদ্র কেন? আচ্ছা, তার আগে একটা প্রশ্ন যদি তোমাদেরকে করি যে কোনো একটি রাশি তাকে যদি বর্গ করা হয় তাহলে কি তার মান বাড়ে, কমে, না কি থাকে? আবার বলছি, কোনো একটি রাশি যদি তার কে স্কোয়ার করে দেওয়া হয় তাহলে তার মান কি বাড়ে, কমে, না কি থাকে? হয়তো অনেকেই উত্তর দেবে যে স্কোয়ার করলে মানে মানটা বেড়ে যাবে, কিন্তু আনসারটা ঠিক নয়। কেননা স্কোয়ার করলে, কোনো রাশিকে স্কোয়ার করলে, কোনো একটি মানকে, কোনো একটি ভ্যালু তাকে স্কোয়ার করলে সেটা বাড়তে পারে, কমতে পারে, একইও থাকতে পারে। কী করে সম্ভব? যদি সেই রাশিটির মান 1-এর থেকে বড় হয়, যদি রাশিটির মান 1-এর থেকে বড় হয় তাহলে স্কোয়ার করলে সেটা আরও বড় হয়ে যাবে। যদি 1-এর সমান হয় স্কোয়ার করলে সেটাই থাকবে, আর যদি 1-এর থেকে কম হয় তাহলে কিন্তু স্কোয়ার করলে সে আরও কমে যাবে, আরও ছোট হয়ে যাবে। বোঝা গেল? স্কোয়ার করলে সেটা যদি একের যত কম সংখ্যা, যত ছোট সংখ্যা হবে তাকে স্কোয়ার করলে সে আরও ছোট হয়ে যাবে। তাহলে কথাটা কেন বললাম? এই যে আলফা দেখতে পাচ্ছ, আলফার মান এমনিতেই খুব ক্ষুদ্র। আলফার মান কিন্তু খুবই ক্ষুদ্র। যেমন লোহার আলফা কত? 12 × 10⁻⁶। 12 × 10⁻⁶ মানে আইডিয়া আছে কি? 12 × 10⁻⁶ মানে কি? 12 × 10⁻⁶ অর্থাৎ 12কে 10 লক্ষ দিয়ে ভাগ। এবার এই যে 12/10⁶ মানে 12কে 10 লক্ষ দিয়ে ভাগ। এবার যদি এটাকে স্কোয়ার করে দিই, 12 হয়তো 144 হবে বটে, কিন্তু 10⁶টা 10⁻12 হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো সংখ্যাটা কত নগণ্য হয়ে যাবে। তাহলে ওই জন্য আলফা এমনি নিজেই ছোট, তাকে স্কোয়ার করলে সে আরও ছোট হয়ে যায়। তাই আমরা আলফা স্কোয়ার টি স্কোয়ার এই টার্মটাকে ক্ষুদ্র বলে উপেক্ষা করলাম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ। তাহলে এবার আমরা কি করছি দেখো, তাহলে S2 = S1 × 1 + 2 আলফা টি, এটা 1 নম্বর ইকুয়েশন। এটাকে 1 নম্বর ইকুয়েশন লিখলাম। হ্যাঁ, এবার আবার আমরা জানি, আবার গত ক্লাসে আমরা এমন একটা বিষয় জেনেছিলাম গত ক্লাসে যে S2 = গত ক্লাসে এমনটি একটা বিষয় আমরা জেনেছিলাম যে S2 = S1 × 1 + বিটা টি, টি মানে T2 - T1। L2 = যেমন L1 × 1 + আলফা টি, S2 = S1 × 1 + বিটা টি। এটা কিন্তু আমরা জানি, গত ক্লাসে করেছি। তাহলে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 আর 2 তুলনা করছি, 1 ও 2 তুলনা করে পাই কি পাবো? 1 আর 2 তুলনা করলে আমরা দেখছি এখানে S2, এখানে S2, এখানে S1, এখানে S1, 1 1 টি টি, কাজেই বিটার জায়গায় কি আছে? 2 আলফা। অর্থাৎ 1 আর 2 তুলনা করে বলা যায় 2 আলফা = বিটা, or আলফা = β/2। তাহলে আমরা কিন্তু আলফা আর বিটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে ফেললাম যে আলফা = β/2। তাহলে কীভাবে করলাম? আবার বলছি, একটা বর্গাকার পাত নিয়েছি যার T1 উষ্ণতায় দৈর্ঘ্য ছিল L1, ক্ষেত্রফল ছিল S1। উষ্ণতা বাড়িয়ে যখন T2 করলাম তার দৈর্ঘ্য বেড়ে হলো L2, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়ে হলো S2। এখন S1 = L1² আর S2 = L2²। L2-র মানটা বসিয়ে দিলাম। L2 মান কি? L1 × 1 + আলফা টি, আমরা জানি, সেটা বসিয়ে দিলাম। দেওয়ার পরে যার দেখতে পাচ্ছ হোল স্কোয়ারটা ভাঙিয়ে, এখানে যেটা বিশেষ বিষয় বলার সেটা কিন্তু আমরা এই জিনিসটাকে নগণ্য বলে উপেক্ষা করেছি, এবং কেন উপেক্ষা করেছি সেটা কিন্তু আমি ব্যাখ্যা করলাম। এবার আমরা এমনিতে আরেকটি বিষয় জানি, S2 = S1 × 1 + বিটা টি। এটা এবং এটা কম্পেয়ার করে যেটা পেলাম 2 আলফার জায়গায় বিটা, অর্থাৎ আলফা = β/2। তাহলে আমরা আলফা ও বিটার সম্পর্ক জানলাম। এখন যদি আলফা ও গামার সম্পর্ক পাওয়া যায়, আলফা ও গামার সম্পর্ক,
দেখো আমরা এবার আলফার সঙ্গে গামা সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাইছি। তো আমি একটা কিউব নিলাম, একটা ঘনক নিলাম, একটা ঘনক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য, একটা ঘনকাকৃতি কঠিন পদার্থের একটা বস্তু নিলাম যার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, একটা ঘনকাকৃতি কঠিন পদার্থ নিলাম যার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রতিটি বাহুর দৈর্ঘ্য L1 এবং আয়তন হলো V1। আবার বলছি, এটি ঘনকাকৃতি, ধরো এমন একটা ঘনকাকৃতি বস্তু নিয়েছি যার T1 উষ্ণতায় প্রতিটি বাহুর দৈর্ঘ্য ছিল L1 এবং আয়তন ছিল V1। উষ্ণতা বাড়িয়ে যখন T2 ডিগ্রি সেলসিয়াস করলাম, তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হলো L2 এবং আয়তন বেড়ে হলো V2। একটা প্রসঙ্গ লিখে রাখলাম যে T2 ইজ গ্রেটার দ্যান T1, অর্থাৎ আমি উষ্ণতা বাড়িয়েছি। এখন V1 ইকুয়ালস টু কি? V1 ইকুয়ালস টু L1 কিউব। কেন? ঘনকের আয়তনের যে সূত্র, বাহু কিউব, আমরা জানি সবাই। এবং V2 ইকুয়ালস টু কি হবে? L2 কিউব। এখন L2 যে মানটা আমরা একটু আগেই লিখলাম, L2 ইকুয়ালস টু কী পেয়েছিলাম? L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, তাই না? আমরা এই যে একটু আগে লিখেছিলাম L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, 1 প্লাস আলফা টি, এটা হচ্ছে L2-র মান। তাহলে ওই L2-র মান L1 ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে T ইকুয়ালস টু T1 মাইনাস T2 মাইনাস T1। তাহলে L2 ইকুয়ালস টু L1 ইন্টু 1 প্লাস আলফা টি, যেখানে T ইকুয়ালস টু T2 মাইনাস T1। তাহলে আমরা ওটাকে যদি বসিয়ে দিই, তাহলে যেটা পাবো যে L1 কিউব ইন্টু 1 প্লাস আলফা টি হোল কিউব। স্বাভাবিকভাবেই L1 কিউবটাকে আমি V1 লিখতে পারি। তাহলে V2 ইকুয়ালস টু V1, আর A প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? A কিউব প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমি যদি বলি এই যে A কিউব প্লাস 3A স্কোয়ার বি প্লাস 3AB স্কোয়ার প্লাস বি কিউব। এখন একটু আগে যে আলোচনা করলাম যে আলফা নিজে খুব ক্ষুদ্র, তার স্কোয়ার করলে সে আরও ক্ষুদ্র হয়ে যায়, কিউব করলে তো আরও ক্ষুদ্র হয়ে যায়। কাজেই আমরা কিন্তু এই ইকুয়েশনে দুটো টার্মকে নেগলেক্ট করতে পারি। কোন দুটো টার্মকে নেগলেক্ট করতে পারবো? 1 প্লাস 3 আলফা টি লেখার পর এই যে 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার এবং আলফা কিউব টি কিউব, এই দুটো টার্মকে আমরা কিন্তু নেগলেক্ট করতে পারবো। কেন? ওই যে বললাম আলফা স্কোয়ার টি স্কোয়ার সে নিজে খুব ক্ষুদ্র, আবার আলফা কিউব টি কিউব করলে সে তো আরও ক্ষুদ্র হয়ে যাবে। কাজেই এগুলোকে আমরা এই দুটো টার্মকে নেগলেক্ট করলাম। তাহলে আমি এখানে পাশে লিখে দিতে পারি যে বাকি পদ ক্ষুদ্র হওয়ায় উপেক্ষণীয়, উপেক্ষা করা যায়, উপেক্ষণীয়। তাহলে শেষমেশ যেখানে পেলাম V2 ইকুয়ালস টু কি পেলাম? V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস 3 আলফা টি। তাহলে এটাকে যদি আমি 3 নাম্বার ইকুয়েশন নাম দিই। আবার একটা কথা যে V2-র এমনি অবস্থায় গত ক্লাসে আমরা যেটা পেয়েছিলাম, V2 সরাসরি যে মানটা আমরা পাই, আবার V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস গামা টি, এটা আমরা জানি। V2 ইকুয়ালস টু V1 ইন্টু 1 প্লাস গামা টি, যেখানে T ইকুয়ালস টু T2 মাইনাস T1। তাহলে এটাকে যদি 4 নাম্বার ইকুয়েশন নাম দিই, তাহলে 3 ও 4 কম্পেয়ার করলে কি পাওয়া যাবে? 3 ও 4 তুলনা করছি, তুলনা করে পাই কি পাবো? দেখো V2 V1 1 1 T, তাহলে 3 আলফা, এই 3 আলফার পরিবর্তে কিন্তু গামা আছে, 3 আলফার স্থলে গামা আছে। তাহলে আমরা বলতে পারি এই যে 3 আলফা ইকুয়ালস টু গামা, অর আলফা ইকুয়ালস টু গামা বাই 3। তাহলে আমরা কিন্তু আলফা এবং গামার সম্পর্ক পেয়ে গেলাম।
আলফা এবং গামার সম্পর্ক প্রতিষ্ঠা করলাম যে আলফা ইকুয়ালস টু গামা বাই 3। তাহলে আলফা বিটার সম্পর্ক কি পেয়েছিলাম? আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, আর আলফার সঙ্গে গামার সম্পর্ক পেলাম আলফা ইকুয়ালস টু গামা বাই 3। ওকে, এখন যদি কোশ্চেন একটু বড় হয়, যদিও এটা খুব কম দেয়, মানে সাধারণত দুটোর মধ্যে সম্পর্কই বার করতে বলে যে আলফার সঙ্গে বিটা বা আলফার সঙ্গে গামা, কিন্তু যদি আলফা বিটা গামা তিনটের মধ্যে সম্পর্ক একসঙ্গে দেয় তাহলে ওটা তো করতেই হবে, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 করবে, আর এটাও করবে আলফা ইকুয়ালস টু গামা বাই 3 করলে, করার পরে তারপরে কি করবে, তারপরে এই অংশটুকু করবে বলছি। তাহলে কি আলফা বিটা গামা তিনটেকে যদি এই সম্পর্কটা আমরা একসঙ্গে করে দিই তাহলে কি পাচ্ছি দেখো। আমরা পেয়েছিলাম যে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 পেয়েছি, আবার আলফা ইকুয়ালস টু গামা বাই 3 এটাও পেলাম। তাহলে আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 পেয়েছি, আলফা ইকুয়ালস টু গামা বাই 3 পেয়েছি। তাহলে অতএব কি লেখা যায়? আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3, এটা লেখা যাবে। কেমন? এবার কখনো কখনো পরীক্ষাতে এমনটি কিন্তু আসে যে যদি কোশ্চেনের ঘুরিয়ে দেয় যে দেখাও আলফা ইস টু বিটা ইস টু গামা, আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু 1:2:3, তাহলে কেমন করবো আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু 1:2:3, সেটাকে কীভাবে দেখাবো? তাহলে এর পরের লাইনেই তো লেখা যায় এমনভাবে, অতএব আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু কী লেখা যাবে? 1:2:3। দেখো এটা লেখা যাবে কিনা। কি বললাম? আলফা ইস টু বিটা ইস টু গামা, অর্থাৎ এই আলফার নিচে কিছু নেই মানে 1 আছে, আলফার নিচে কিছু নেই মানে 1 আছে। দেখো আলফা বিটা গামা, আলফার নিচে কিছু নেই মানে 1 আছে, বিটার নিচে 2, গামার নিচে 3, তাহলে আমরা এটাকে বলতে পারি আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু 1:2:3। হয়তো জিজ্ঞেস করতে পারি যে কীভাবে লিখলাম? মাধ্যমিকে অঙ্ক করেছে নিশ্চয়ই, অঙ্কে ওই যে সমানুপাতি অঙ্ক, সেখানে আচ্ছা এইটাকে যদি আমি কে ধরতাম, কে ধরা অনেক অঙ্ক করেছো না, তোমার নিশ্চয়ই মনে পড়বে। তাহলে দেখো এই যে আলফা ইকুয়ালস টু কে, ঠিক আছে, তাহলে বিটা বাই 2 ইকুয়ালস টু কে, আর গামা বাই 3 ইকুয়ালস টু কে। তাহলে আলফা ইকুয়ালস টু কে পেলাম, বিটা ইকুয়ালস টু 2 কে পেলাম, আর গামা ইকুয়ালস টু কী পাবো? 3 কে পাবো না? আলফা ইকুয়ালস টু কে পাবো ইস টু বিটা ইকুয়ালস টু কী পাবো? 2 কে, আর গামা ইকুয়ালস টু কী পাবো? 3 কে, অর্থাৎ 1:2:3। এটা জাস্ট বললাম যদি যারা হয়তো ভাবছো যে কীভাবে হলো সেটা দেখানোর জন্য, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম যে আলফা ইস টু বিটা ইস টু গামা ইকুয়ালস টু 1:2:3। তো আমরা আজকের ক্লাসে কি করলাম? কঠিনের যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা, তাদের মধ্যে একটা ইন্টার রিলেশনশিপ প্রতিষ্ঠা করলাম, এবং লাস্ট অফ অল রেজাল্ট পেলাম কি? আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি।